চলতি মাসেই আরও ২০ বার দেশে ভূমিকম্প হওয়ার আশঙ্কা। গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডাই খান পান্না। শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর তৌহিদি জনতার হামলা, আহত ৪। ভোটের সময় লাল, হলুদ, সবুজ ৩ ভাগে নিয়ন্ত্রণ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানালেন ইসি। উল্লেখযোগ্য চুক্তি ছাড়াই শেষ হলো COP30 সম্মেলন। বিদেশিদের মক্কা মদিনায় সম্পত্তি কেনার অনুমতি দিচ্ছে সৌদি আরব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকা ও আশেপাশের এলাকায় 2 দিনের ব্যবধানে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও 1টি ঢাকায় ছিল। শুক্রবার 1টি এবং শনিবার দিনের বিভিন্ন সময়ে 3টি ভূমিকম্প হয়, যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচ্যুতি বা ফল্ট শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশের 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী 1 সপ্তাহে আরও 20 বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানিয়েছেন, 2 দিনে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। 1 সপ্তাহের মধ্যে আরও 20 বার এমনটি হতে পারে। যদি 5.7 মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। তিনি নরসিংদীকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন। দীর্ঘ শাসন আমলে TFI-JIC সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। এছাড়া এই 2 মামলায় পলাতক বাকি আসামির পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এ নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল। বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। তারিখ নির্ধারণের আগে শেখ হাসিনার হয়ে স্টেট ডিফেন্সে লড়তে আবেদন করেন জেডাই খান পান্না। পরে তার আবেদন মঞ্জুর করে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এম হাসান ইমামকেও এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম এলাকায় ঘটা এই সংঘর্ষে 4 জন আহত হন। আহতরা হলেন আবুল সরকার সমর্থক শিবালয়ের সাকরাইল গ্রামের আবুল হালিম, হরিরামপুরের ঝিটকারা জহুরুল এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম। অন্যদিকে মাওলানা আব্দুল আলিম নামে এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল 9টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম এলাকায় এসে সমাবেশ শুরু করে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে অর্ধশতাধিক অনুসারী বাউল প্রায় 100 গজ দূরে শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদি জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দিয়ে মারধর করে। তাদের হামলায় 3 জন গুরুতর আহত হন। এ সময় বাউলদের কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন। এ সময় বাউলরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে 1 জন আহত হন। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ 3 ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ সকালে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে, দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। 1 ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। বিদেশি পর্যবেক্ষকদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফারাজি। তিনি বলেছেন, সমাজের অবক্ষয়, অনিয়ম, দুর্নীতি, জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরাই সাংবাদিকদের কাজ, যে কারণে সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। সমাজ পরিবর্তনে সংবাদপত্রের সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করণের প্রভাবে সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ ছিল সরকারের, এমন দাবি করেন তিনি। শনিবার রাত 8টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এই মতবিনিময় হয়। দৈনিক গ্রামের কাগজের সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর তানবীর খান তন্ময়ের মা নুরুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর 5টার দিকে যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নুরুন্নাহার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাকপাড়া গ্রামের মোশাররফ হোসেন খানের স্ত্রী। মোশাররফ খান সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। গত 1 মাস আগে নুরুন্নাহারের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার জোহর বাদ জানাজা শেষে নুরুন্নাহারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় কোনো চুক্তি ছাড়াই চরম হতাশাজনকভাবে শেষ হলো জলবায়ু সম্মেলন COP30। জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধ কিংবা বন নিধন ঠেকানোর সম্মেলনের 2টি গুরুত্বপূর্ণ বিষয়েই হয়নি কোনো সিদ্ধান্ত। বিশ্বের প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারী দেশগুলোর প্রবল বাধার মুখে ভেস্তে যায় আলোচনা। শেষমেশ দূষণের প্রভাব কমাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বিষয়ক একটি নামমাত্র চুক্তির মধ্য দিয়ে শেষ হয় জলবায়ু সম্মেলনের এবারের আসর। মূলত বর্ধিত সময়সীমার পরও একরাশ হতাশার সঙ্গেই পর্দা নামল জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনের এবারের আসর। সম্মেলনে দীর্ঘ বৈঠকের পরও তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস নিয়ে সরাসরি সিদ্ধান্তে আসতে পারেনি দেশগুলো। এ বিষয়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভুক্তভোগী 80টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো ইস্যুতে জোর দাবি জানায়। এস্টেট বাজারে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি আরব 2026 সালের জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য পবিত্র শহর মক্কা ও মদিনা সহ দেশ জুড়ে সম্পত্তি কেনার অনুমতি দিতে যাচ্ছে। এই উদ্যোগটিকে দেশের জাতীয় নীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আজ ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2025 সালের জুলাইয়ে জারি হওয়া রাজকীয় ডিক্রি নম্বর M14 এর ভিত্তিতে এই বিধান কার্যকর হবে, যা নির্দিষ্ট অঞ্চলে বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ তৈরি করে দেবে। জেনারেল রিয়েল এস্টেট অথরিটি এর তথ্য অনুযায়ী রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনার কোন কোন অংশ বিদেশি ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হবে তা চূড়ান্ত করা হচ্ছে। আইন চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলো প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।